হ্যালো স্টুডেন্টস, আমি আবার তোমাদের সামনে চলে এসেছি আজকে একটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমাদের তড়িৎ প্রবাহ চ্যাপ্টারের সেকেন্ড লেকচার। আজকে আমরা তড়িৎ প্রবাহ চ্যাপ্টারে যেমন আগের দিন আমরা কিছু প্রাথমিক ধারণা দিয়েছিলাম এবং তড়িৎ প্রবাহ ব্যাপারটা কোথা থেকে ইন্ট্রোডিউস হচ্ছে সেই ব্যাপারে বলেছিলাম, এবং এই তড়িৎ প্রবাহ কনসেপ্টটা কি, অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ মানে কিসের প্রবাহ হচ্ছে এই ব্যাপারটা সম্পর্কে তোমাদেরকে বুঝিয়েছিলাম। আশা করি তোমরা সকলে সেই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আজকে সেরকমই আজকে আমরা যে বিষয়টা নিয়ে জানবো সেটা হচ্ছে পরিবাহী রোধ কাকে বলে এবং এই রোধ কনসেপ্টটা কোথা থেকে আসছে, আর তার সাথে জানবো ওহমের সূত্র, এবং ওহমের সূত্রের সঙ্গে রোধের সম্পর্কটা কোথায় সেটাও জানবো, এবং এই সংক্রান্ত আরও অনেক কিছু আজকে আমরা এই ভিডিওতে দেখে চলেছি। তো চটপট ভিডিওটাকে লাইক করে দাও, এবং যদি কোনো রকম ডাউট থাকে তাহলে নিচে কমেন্ট করে জানিও। আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাতে আমরা আপলোড করা প্রত্যেকটা ভিডিও লিঙ্ক তোমার কাছে পৌঁছে যায়। তো চলো সময় নষ্ট না করে আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো যেমনটা বললাম যে আজকে আমরা আমাদের ক্লাসে পরিবাহী রোধ এবং ওহমের সূত্র সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা ওহমের সূত্রটা কি সেটা জেনে নেব। সূত্রটা কি? ওহমের সূত্র, ওহমের ওহমের সূত্র ওহমের সূত্র ওহমের সূত্রের স্টেটমেন্টটা কি বলে? ওহমের সূত্রের স্টেটমেন্টটা হলো এইটা যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর মধ্য দিয়ে ঘটে চলা প্রবাহ মাত্রা সমানুপাতিক। তাহলে কি বললাম? উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ ওই পরিবাহীর মধ্যে দিয়ে চলা তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক হবে। তার মানে কি বললো? ধরো আমাদের কাছে কোনো একটা পরিবাহী আছে, যাকে আমরা এ বি পরিবাহী বলছি। এই পরিবাহীর থেকে ধরো এই দিক থেকে এদিকে আই কারেন্ট ফ্লো করছে, এটাকে আমরা শর্ট হ্যান্ডে নেই আই। অনেক সময় দেখা যাবে বইতে মানে ক্যাপিটাল লেটার্স ইউজ করা হচ্ছে আই, মানে এটা আই মানেই আমাদেরকে বুঝতে হবে যেখানে তড়িৎ প্রবাহ মাত্রার কথা বলা হচ্ছে। তো এখান থেকে যদি এই এ বি পরিবাহীটার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট ফ্লো করে, ঠিক আছে, তাহলে এই বিন্দুর যদি বিভব আমরা ভি এ আর এই বিন্দুর বিভব যদি ভি বি ধরি, তাহলে আমাদের ওহমের সূত্র অনুযায়ী ভি এ মাইনাস ভি বি ভ্যারিজেস আই। পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, পরিবাহীর প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ এবং তার মধ্যে দিয়ে পরিবাহীর প্রান্তদ্বয়ের বিভব প্রভেদ তার মধ্যে দিয়ে ঘটে চলা তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক হবে। এখানে সমানুপাতিক হয়েছে। এবার আমরা জানি সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে, এই সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে কি হয়? এই সমানুপাতিক চিহ্নটা তুলতে গেলে আমাদেরকে একটা কনস্ট্যান্ট আনতে হয়। কনস্ট্যান্ট আমরা লিখবো ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু, আমরা এটা তুলে দিয়ে সমান সমান বসালাম, আর একটা কনস্ট্যান্ট আমরা লিখলাম আর, ঠিক আছে, আর আই। এইখানে এই যে কনস্ট্যান্ট রাশিটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে যেটাকে ইউজ করলাম, ঠিক আছে, এটাকে আমরা রোধ বলি। কেন বলি তার কারণ আমি ব্যাখ্যা করব পরে। আচ্ছা, তো রোধ আমরা পেলাম, এই রাশিটাকে আমরা রোধ বলছি, এই ধ্রুবক রাশিটাকে। তাহলে আমরা আর ইকুয়ালস টু কি লিখতে পারি? আর ইকুয়ালস টু আমরা লিখতে পারি ভি এ মাইনাস ভিবি বাই আই। আমরা আর ইকুয়ালস টু লিখতে পারি ভি এ মাইনাস ভিবি বাই আই। এবার যদি আমরা এই ভি এ মাইনাস ভিবি এই রাশিটা ইকুয়ালস টু ভি বসাই, যদি আমাদের লেখার সুবিধার্থে আমরা ভি লিখলাম, বিভব প্রভেদকে ভি ধরে নিলাম, তাহলে এটা কি পাচ্ছি আমরা? ভি বাই আই। তাহলে আর ইকুয়ালস টু পেলাম ভি বাই আই। এটা পেলাম একটা, এটা আমাদের রোধের মান কি করে নির্ণয় করতে দেখতে পেলাম, মানে বিভব প্রভেদ বাই তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা, এরপরে এখান থেকে আমরা আরো বার করতে পারি ভি ইকুয়ালস টু আই আর। আচ্ছা, আর কি বার করা যায়? আর বার করা যায় আই ইকুয়ালস টু ভি বাই আর। এই যে তিনটে আমরা বার করলাম, এই তিনটেকেই আমরা ওহমের সূত্রের গাণিতিক রূপ বলি। এই তিনটেই হচ্ছে আমাদের ওহমের সূত্রের গাণিতিক রূপ। এবার এইখানে আমরা যে কনস্ট্যান্টটাকে আর বলছি, ঠিক আছে, এই কনস্ট্যান্টটাকে, এই যে কনস্ট্যান্ট যেটাকে আর আমরা রোধ বলছি, কনস্ট্যান্টটাকে, এই কনস্ট্যান্টটাকে রোধ এই কারণে বলছি যে আমরা যখন এর পরের টপিকটাই আমাদের রোধ কাকে বলে সেটা থাকবে। তো রোধের কনসেপ্টে যখন আমরা দেখবো তখন দেখবো রোধকে বার করতে গেলে আমাদের কোনো পরিবাহের মধ্যে বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার প্রয়োজন হয়, যেটা এইখানে এসেছে আর ইকুয়ালস টু ভি বাই আই। আরটা ঠিক করে দিই, আর ইকুয়ালস টু ভি বাই আই। তো এইখানে আর ইকুয়ালস টু ভি বাই আই রেশিওটা পাওয়া যায় বলে, এই রেশিওটা সমান হয় বলে এটাকে আমরা রোধ বলি। কিন্তু আদতে রোধ কোনো ধ্রুবক রাশি নয়, ধ্রুবক সবসময় হবে না, সর্বদা ধ্রুবক নয়, ঠিক আছে, রোধ সর্বদা ধ্রুবক নয়, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে আমাদের রোধ ভ্যারিয়েবল হয়, যেমন আমাদের এখনকার যে ফ্যানের রেগুলেটর যেগুলো হয় ওগুলো ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করে ওগুলোকে আমরা তৈরি করি। তো সবসময় রোধ ধ্রুবক রাশি হয় না। বুঝতে পারলাম আশা করি। আচ্ছা, তো
তো এরপরে আমরা আমাদের পরের টপিকে চলে যাবো, পরিবাহী রোধ কাকে বলে। আর তার আগে আমরা একটা জিনিস ছোট করে বলে নিই, সেটা হচ্ছে আমরা যে বললাম ওহমের সূত্র বলার সময়, স্টেটমেন্টটা বলার সময় দেখলাম উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত হয়। কারণ এই যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, এই যে কথাটা বলেছি, উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা কেন হঠাৎ করে ইনক্লুড হচ্ছে, কারণ এই যে ভৌত অবস্থাগুলোর মধ্যে হতে পারে কোনো পরিবাহী দৈর্ঘ্য, পরিবাহীর উপাদান, এই জিনিসগুলো ইনক্লুড। তো এই জিনিসগুলোর পরিবর্তন হলে, অটোমেটিক্যালি আমাদের প্রবাহ মাত্রা এবং আমাদের বিভব প্রভেদের পরিবর্তন হবে। ঠিক আছে, ফলে আলটিমেটলি বিভব প্রভেদ বা প্রবাহ মাত্রা করলে যে অনুপাতটা পাই আমরা, মানে রোধ যেটাকে আমরা বলি পরিবাহী, সেটার পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, সেই জন্য ওহমের সূত্রে এই জিনিসগুলোকে কনস্ট্যান্ট থাকলে তাহলেই ওহমের সূত্রটা আমাদের কার্যকর হবে। আচ্ছা, তো আমরা বললাম যে আমরা পরিবাহী রোধ কাকে বলে সেটাতে যাব। তার আগে আরেকটা জিনিস আমার মনে পড়লো, সেটা আমরা করে নিই কেন মাঝখানে, সেটা হচ্ছে আইভি লেখচিত্র। আইভি লেখচিত্র কি বলছে আমাদের? আচ্ছা, আমরা যখন রোধ বার করেছিলাম কি লিখেছিলাম? আর ইকুয়ালস টু ভি বাই আই। এখান থেকে যদি আমি আই বার করতে চাই তাহলে আই ইকুয়ালস টু কি হবে? ভি বাই আর। তাহলে এই ইকুয়েশনটাকে যদি আমি একটু লিখি যে এরকম ভাবে, আই ইকুয়ালস টু 1 বাই আরটাকে আলাদা লিখলাম, 1 বাই আরটাকে আলাদা লিখলাম, ইন্টু ভিটাকে আলাদা লিখলাম। এরকম ভাবে যদি আমরা এবার এখান থেকে আই এর মান বসাই, ঠিক আছে, তার জন্য ভি এর মান, মানে এখান থেকে যদি আমি এই ইকুয়েশনটাকে যদি আমি মানে কি বলবো, আমাদের গ্রাফ পেপারে প্লট করতে পারি, তাহলে কিরকম হবে? তাহলে আমাদের এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমরা এক্স অ্যাক্সিস বরাবর ভি কে নেব আর ওয়াই অ্যাক্সিস বরাবর আই কে নেব। যদি নিয়ে যদি আমরা এই ইকুয়েশনটাকে প্লট করি গ্রাফে, তাহলে আমরা ইকুয়েশনটাকে এরকম একটা স্ট্রেট লাইন পাবো, যেটা চলতেই থাকবে, সাধারণ পরিবাহীর ক্ষেত্রে চলতেই থাকবে। দেখো এটা কি মূল বিন্দুগামী, এটা মূল বিন্দু যদি হয় তাহলে এটা একটা মূল বিন্দুগামী সরলরেখা পেলাম। তাহলে মূল বিন্দুগামী সরলরেখা কেন হচ্ছে? কারণ হচ্ছে, দেখো এই যে ইকুয়েশনটা আমরা লিখছি, এই ইকুয়েশনটা আমাদের যে সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, y ইকুয়ালস টু mx, এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। i y আর vx ম্যাচ করে যাচ্ছে, মানে x অক্ষ বরাবর আমরা v এর মানকে প্লট করেছি, y অক্ষ বরাবর i এর মানকে প্লট করেছি, তাহলে মিলে যাচ্ছে। তাহলে এখানে আমাদের m এর করেসপন্ডেন্স কি আছে? m এর করেসপন্ডেন্স আছে 1 বাই r। তো m এর করেসপন্ডেন্স 1 বাই r, মানে এই যে সরলরেখাটা পেয়েছি আমরা, এই যে আমরা প্লট করার পর যে সরলরেখাটা পেয়েছি, গ্রাফ যেটা পেয়েছি, সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা, তার নতি কত হবে? নতিকেই আমরা m দিয়ে প্রকাশ করি, m ইকুয়ালস টু কত হবে? 1 বাই r। অনেক সময় পরীক্ষাটা শর্ট কোশ্চেন দেয় যে আইভি লেখচিত্রের ক্ষেত্রে, যে কোনো সাধারণ পরিবাহী আইভি লেখচিত্রের নতি কত হয়? তো নতি হবে রেজিস্ট্যান্সের, মানে কি অনন্যক, রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্ট্যান্স। ঠিক আছে, বোঝা গেল? এরপরে আমরা চলে যাব পরিবাহী রোধ কাকে বলে সেখানে। তো এবার আমাদের পরবর্তী টপিক হচ্ছে পরিবাহীর রোধ। পরিবাহী রোধ কাকে বলে? পরিবাহী রোধ হচ্ছে কোনো পরিবাহীর নিজস্ব ধর্ম। কেন নিজস্ব ধর্ম? কারণ এই ধর্মটা পরিবাহী অনুযায়ী ভ্যারি করে। ঠিক আছে, তো পরিবাহী রোধ কি? পরিবাহী রোধ হচ্ছে কোনো পরিবাহীর এমন একটা ধর্ম, যে ধর্মের জন্য ওই পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয়। কি বললাম? কোনো পরিবাহীর রোধ হচ্ছে এমন একটা ধর্ম, কার ধর্ম? ওই পরিবাহীর ধর্ম, যে ধর্মের জন্য ওই পরিবাহী তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেয়, তাকে বলা হয় ওই পরিবাহীর রোধ। তাহলে রোধ হচ্ছে কোনো পরিবাহীর নিজস্ব একটা ধর্ম, যে ধর্ম ওই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধার সৃষ্টি করে। ঠিক আছে, তো আমরা তাহলে বুঝতে পারলাম। কিন্তু আমরা রোধকে আর দিয়ে প্রকাশ করি, এটাকে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করা হয় বেশিরভাগ। আর ইকুয়ালস টু কি করে বার করব? আমরা জানি যে ভি বাই আই দিয়ে আর এর মান বার করা যেতে পারে। আর ইকুয়ালস টু ভি বাই আই। তো এবার আমরা রোধ কাকে বলে সেটা পেয়ে গেলাম। ঠিক আছে, রোধ হচ্ছে কোনো পরিবাহী এমন একটা ধর্ম, যে ধর্মের জন্য ওই পরিবাহী তার মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রাকে বাধা দেবে। বোঝা গেল? এবার তার মধ্যে রোধের একক কি হবে? রোধের একক আমরা কি জানি? আর ইকুয়ালস টু ভি বাই আই। তাহলে ভি এর একক কি? ভি এর একক হচ্ছে ভোল্ট, আর আমাদের আই এর একক অ্যাম্পিয়ার।
তাহলে একক কি হচ্ছে ভোল্ট পার অ্যাম্পিয়ার, ভোল্ট পার অ্যাম্পিয়ার। এই ভোল্ট পার অ্যাম্পিয়ারকে আমাদের ওহমও বলা হয়, একে ওহমও বলা হয়। এটা কি চিহ্ন কেমন, চিহ্ন হচ্ছে এরকম কিছু একটা, এরকম একটা চিহ্ন ব্যবহার করা হয়, বোঝা গেল? আচ্ছা, এবার আমাদের যদি দেয় যে 1 ওহম রেজিস্ট্যান্স বা 1 ওহম রোধ বলতে কি বুঝি, তা কি বলতে হবে, যে কোনো একটা পরিবাহী ধরো আছে, এই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, ধরো এটা এ প্রান্ত, এটা বি প্রান্ত, এই দুই প্রান্তের বিভব প্রভেদ মানে VA মাইনাস VB ইকুয়ালস যদি 1 ভোল্ট হয়, আর এর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা যেটা প্রবাহিত হচ্ছে সেটা I ইকুয়ালস যদি 1 অ্যাম্পিয়ার হয়, কি বললাম, কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ যদি 1 ভোল্ট এবং তাদের মধ্যে দিয়ে ঘটে চলা প্রবাহ মাত্রা যদি 1 অ্যাম্পিয়ার হয়, তাহলে এই পরিবাহী রোধকে বলা হবে কত, 1 ওহম, 1 ওহম, বুঝা গেল? আচ্ছা, ক্লিয়ার আশা করি পরিবাহী রোধ। এরপরে আমরা যেটা দেখে নেবো সেটা হচ্ছে এই পরিবাহী রোধ যেটা বলছি, পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে, মানে পরিবাহী রোধের নির্ভরশীলতা। চলো দেখে নেওয়া যাক। পরিবাহী রোধ যে বিষয়গুলোর উপর নির্ভর করে তার মধ্যে প্রথমটা হচ্ছে পরিবাহীর উষ্ণতা। কি, পরিবাহীর উষ্ণতা। পরিবাহীর উষ্ণতা, পরিবাহীর উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে, কোনো পরিবাহী, ঠিক আছে, পরিবাহীর ধরো রাখা আছে, সেই পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বেড়ে যায়, কোনো পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে, ঠিক আছে। আর রোধ উষ্ণতা কমে গেলে পরিবাহী রোধ কমে যাবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, উষ্ণতা কমলে রোধ কমে, বোঝা গেল? 2 নম্বর, পরিবাহীর উপাদান। পরিবাহীর উপাদান, পরিবাহীর উপাদানের উপর কিভাবে নির্ভর করে, ধরো একই আকারের আমাদের কাছে দুটো তার আছে, মানে একই রকম দেখতে দুটো তার আছে, একটা তামার তৈরি আর একটা পিতলের তৈরি, ঠিক আছে, একটা তামার তৈরি একটা পিতলের তৈরি। এই দুটো তারের মধ্যে দিয়ে আমরা যদি তড়িৎ প্রবাহ পাঠাই, একই পরিমাণ তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি, তাহলে দেখা যাবে যে দুটো তারের মধ্যবর্তী রোধ, মানে দুটো তারের আলাদা আলাদা, দুটো তারের মধ্যে যে রোধের মানটা পাওয়া যায় দুটো তারের ক্ষেত্রে, সেই রোধের মানটা আলাদা হয়, ঠিক আছে। মানে পরিবাহীর উপাদানের বদল ঘটলে, মানে পরিবাহীর উপাদানের উপর কিভাবে নির্ভর করে, পরিবাহীর উপাদান বদল ঘটলে, উপাদান পরিবর্তন হলে আমাদের পরিবাহীর রোধ পরিবর্তন হয়ে যায়। মানে তামার জন্য একরকম, তামার তৈরি কোনো পরিবাহীর জন্য একরকম রোধ হবে, সেই রোধ মানে সেটাই আবার যদি কোনো লোহার তৈরি পরিবাহী তার জন্য একরকম রোধ হবে, অ্যালুমিনিয়ামের তৈরি হলে আর একরকম পরিবাহী হবে, অ্যালুমিনিয়াম তৈরি হলে আর একরকমের রোধ হবে। তো এই জাতীয় ব্যাপারগুলো হয়, মানে পরিবাহীর উপাদানের ওপর কিভাবে নির্ভর করে, পরিবাহীর উপাদান বদলে গেলে পরিবাহীর রোধের মান পরিবর্তন হয়, পরিবাহীর রোধের মান পরিবর্তন হয়। এরপরে যেটা 3 নম্বর সেটা কি, পরিবাহীর দৈর্ঘ্য। পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে, পরিবাহীর দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায়, মানে ধরো আমাদের কাছে দুটো তার আছে, দুটোই তামার তৈরি, দুটোরই একই রকম মোটা, কিন্তু একটা তার 1 মিটার লম্বা আর একটা তার 100 মিটার লম্বা, তাহলে অবশ্যই স্বাভাবিক ব্যাপার যে 1 মিটার লম্বা যে তামার তারটা আছে তাতে তাতে রোধ, তার দুই প্রান্তে রোধ যদি আমরা মাপি তাহলে সে তার রোধ যেটা হবে 100 মিটার লম্বা যে তারটা আছে তার রোধ অবশ্যই বেশি হবে। মানে 1 মিটার লম্বা যে তারটা, তার যা রোধ হবে 100 মিটার লম্বা তারের রোধটা 1 মিটার তারের 100 গুণ হওয়া উচিত স্বাভাবিক হিসাবে। তো এরকম ব্যাপার, তাহলে পরিবাহীর দৈর্ঘ্য পরিবর্তন হলে পরিবাহীর রোধের মান পরিবর্তন হচ্ছে। তাহলে পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে পরিবাহীর রোধ কিরম সম্পর্কিত, সরল সমানুপাতিক সম্পর্ক, মানে পরিবাহীর দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমলে রোধ কমে। তাহলে আমরা পরিবাহীর দৈর্ঘ্যকে যদি এল দিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি আর ভ্যারিজেস এল, আর ভ্যারিজেস এল। আচ্ছা 3 নম্বর তো গেল আমাদের, এবার 4 নম্বর কি, 4 নম্বর হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদ। পরিবাহীর প্রস্থচ্ছেদ, পরিবাহীর প্রস্থচ্ছেদ মানে পরিবাহীর ক্ষেত্রফল, মানে পরিবাহী ধরো একটা তার আছে আমাদের এরকম,
তো এই অঞ্চলটাকে বলা হয় পরিবাহী প্রস্থচ্ছেদ, বা এই দিকের অঞ্চলটা মানে ক্রস সেকশনটাকে ক্রস সেকশন ইংলিশে বলা হয়। তো এই পরিবাহী প্রস্থচ্ছেদ যত বেশি হবে, ঠিক আছে, ধরো এখান দিয়ে এইটুকুনি যদি মোটা হয়, তাহলে এখান দিয়ে যতগুলো আধান একসঙ্গে পাস করতে পারবে, এই প্রস্থচ্ছেদটাই যদি এত বড় হয়, তাহলে এখান দিয়ে যত মানে এখান দিয়ে যত সংখ্যক আধান পাস করবে, এখান দিয়ে নিশ্চয়ই তার থেকে বেশি সংখ্যক আধান পাস করবে। তার মানে কি, এই পরিবাহীতে যা রোধ হবে, মানে এই পরিবাহী প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের পরিবাহীতে যা রোধ হবে, এই প্রস্থচ্ছেদ হয়ে গেলে রোধটার মান অবশ্যই কমে যাবে। মানে কি, রাস্তা বড় পেয়ে গেলে তাহলে সেখানে ধাক্কাধাক্কি কম হবে, আর রাস্তা সরু হয়ে গেলে সেখানে ধাক্কাধাক্কি বেশি হবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে পরিবাহী প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে রোধের মান কমে যায়, পরিবাহী প্রস্থচ্ছেদ বাড়লে রোধের মান কমে। তাহলে পরিবাহী প্রস্থচ্ছেদকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে রোধের সঙ্গে সম্পর্কটা কেমন পাচ্ছি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে আর ভ্যারিজেস 1/a পাচ্ছি, আর ভ্যারিজেস 1/a। তাহলে আমরা এই চারটে জিনিসের সঙ্গে আমরা পরিবাহী রোধের সম্পর্ক পেলাম। এগুলো প্রত্যেক কটা পরিবাহী, যত রকমের পরিবাহী আছে তাদের সঙ্গে এই সম্পর্ক, এই জিনিসগুলোর সঙ্গে তাদের সম্পর্ক থাকে। মানে যত রকমের আমাদের পরিবাহী আছে, যত রকমের পরিবাহী হয়, প্রত্যেক কটা পরিবাহীর রোধ এই জিনিসগুলোর উপর নির্ভর করবেই। কিন্তু এছাড়াও আমাদের কিছু পরিবাহী আছে যেগুলো কিছু স্পেশাল জিনিসের উপর নির্ভর করে। তো এবার সেই স্পেশাল কেসগুলো আমরা দেখে নেব। স্পেশাল কেস কি, 1 নম্বর, সোলেনিয়াম বলে একটা ধাতু আছে। সোলেনিয়াম বলে যে ধাতুটা আছে, এই ধাতুটার উপর যদি আলো পড়ে, এই ধাতুর উপর আলো যদি পড়ে, তাহলে এই ধাতুর তৈরি পরিবাহী, ধরো এই ধাতুর তৈরি পরিবাহীর উপর যদি আলো পড়ে, তাহলে ওই পরিবাহী রোধ কমে যায়। মানে এই ধাতুর তৈরি কোনো পরিবাহীর উপর যদি আলো এসে পড়ে, তাহলে সেই পরিবাহী রোধের মান কমতে থাকে। এবং এই আলোর তীব্রতা যত বাড়তে থাকে, ওই রোধের মান তত কমতে থাকে। কি বললাম, কোন সোলেনিয়াম ধাতু নির্মিত কোনো পরিবাহীর উপর যদি আলো পড়ে, তাহলে পরিবাহী রোধ কমে যায়, এবং আলোর তীব্রতা যত বাড়তে থাকে পরিবাহী রোধ তত কমতে থাকে। দ্বিতীয় ব্যতিক্রম, বিসমাথ বলে একটা ধাতু আছে। বিসমাথ বলে যে ধাতুটা আছে, সেই ধাতুটার কি হয়, সেই ধাতুটাকে যদি চৌম্বক ক্ষেত্রে রাখা যায়, তাহলে এই রোধের মান বাড়তে থাকে। দেখো এখানে কমেছিল আলোর, এখানে রোধের মান বাড়তে থাকে। চৌম্বক ক্ষেত্রে যদি রাখা হয়, তাহলে এই রোধের মান বাড়তে থাকে। এবং চৌম্বক ক্ষেত্রের তীব্রতা যত বাড়বে, মানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যত বাড়তে থাকবে, রোধের মান তত বাড়তে থাকবে। বোঝা গেল? এই দুটো আমাদের ব্যতিক্রম গেল। ক্লিয়ার আশা করি, রোধ এবং রোধের নির্ভরশীলতা। তো এবার চলো আমরা পরের টপিকে চলে যাই। এবার আমরা আমাদের পরের টপিকটা দেখে নেবো। চলো, ধরো আমাদের কাছে একটা ঘনক আছে, কিউব যাকে ইংলিশে বলা হয়। ঘনক আছে, ঘনকটা কোনো পরিবাহী দিয়ে তৈরি, কোনো পরিবাহী পদার্থ দিয়ে ঘনকটা তৈরি। ঘনকটার বৈশিষ্ট্য কি, ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের ইউনিট, মানে সেটা 1 সেন্টিমিটার হতে পারে, ধরো আমরা 1 সেন্টিমিটার ধরে নিলাম। এবার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার করে হয়, তাহলে এই যে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কত হবে, 1 সেন্টিমিটার স্কোয়ার করে। অর্থাৎ এই যে ঘনকটা আমরা নিলাম, এই ঘনকটাকে আমরা বলবো ইউনিট কিউব, অর্থাৎ একক ঘনক বাংলায় লিখলে। তাহলে কোনো পরিবাহী নির্মিত যদি আমরা একটা একক ঘনক নেওয়া যায়, ধরো সাপোজ আমরা যেটা নিয়েছি একটা রূপ নির্মিত, হতেই পারে, ঠিক আছে, যে কোনো পরিবাহী হতে পারে, ঠিক আছে। কোনো পরিবাহী নির্মিত যদি আমরা একটা একক ঘনক তৈরি করা যায়, তাহলে সেক্ষেত্রে এই একক ঘনকটার প্রত্যেকটা তলের, মানে ধরো এই যে সামনের যে তলটা আছে, সামনের তলটার সঙ্গে পেছন দিকের এই তলটা, পেছন দিকের এই যে তলটা আছে, এই যে দুটো তলের মধ্যবর্তী দুটো পরস্পরের বিপরীত তল, এই দুটো বিপরীত তলের একদম মাঝখানে একটা পয়েন্ট থাকবে। এই দুটো বিপরীত তলের মাঝখানে পয়েন্ট আমরা নেই, তো সেই পয়েন্টে রোধের মান যা হবে, আমরা যদি রোধের মান পরিমাপ করি, তাহলে রোধের মান যা হবে সেটা বলা হবে এই যে যে পদার্থটা নিয়েছিলাম তার রোধাঙ্ক। কি বললাম, তার রোধাঙ্ক। আরেকবার বলি, কি বললাম, আমরা যদি কোনো পরিবাহী নির্মিত একটা একক ঘনক বা ইউনিট কিউব নেই,
তাহলে সেই ইউনিট কিউবের দুটো বিপরীত তলের মধ্যবর্তী অঞ্চল, অর্থাৎ দুটি বিপরীত তলের একদম মাঝখানে কোনো একটা জায়গায় রোধের মান যা হবে, ওই পরিবাহী রোধের মান যা হবে, ওই পরিবাহী রোধের মান যা হবে সেটাকে বলা হবে ওই পরিবাহীর উপাদানের, মানে ওই পরিবাহীটা যে উপাদান দিয়ে তৈরি সেই উপাদানের রোধাঙ্ক। দেখো বারবারই বলছি, রোধাঙ্ক উপাদানের, তার মানে এই রোধাঙ্ক কোনো দৈর্ঘ্য প্রস্থ এর উপর নির্ভর করে না। রোধাঙ্ক কিসের কিসের উপর নির্ভর করে? প্রথমে আমি বলেছি রোধাঙ্ক নির্ভর করে উপাদানের উপর আর কিছুটা উষ্ণতার উপর। এর তাহলে রোধাঙ্ক আমাদের কিসের কিসের উপর নির্ভর করে? কিছুটা উপাদানের উপর, বেশিরভাগটাই উপাদানের উপর, আর কিছুটা উষ্ণতার উপর। আর রোধাঙ্ক হচ্ছে একান্ত উপাদানের, কোন উপাদানের একান্ত নিজস্ব একটা ধর্ম। রোধাঙ্ক হচ্ছে কোন উপাদানের একান্ত নিজস্ব একটা ধর্ম। তাহলে রোধাঙ্কের সংজ্ঞা আমরা পেয়ে গেলাম যে কোনো পরিবাহী ধাতু, কোনো পরিবাহী নির্মিত একটা যদি ইউনিট কিউব নেওয়া যায়, একক ঘনক নেওয়া যায়, তাহলে সেই ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী অঞ্চলের রোধের মান যা হবে সেটি হবে ওই পরিবাহী পদার্থের রোধাঙ্ক, ওই পরিবাহী পদার্থের রোধাঙ্ক। আশা করি বোঝা গেল রোধাঙ্ক ব্যাপারটা কি। আচ্ছা, রোধাঙ্কের একক, দেখো রোধাঙ্ককে আমরা কিভাবে প্রকাশ করি? আমরা রোধাঙ্ককে আগে রোধাঙ্কের গাণিতিক রূপটা দেখে নেবো। কিভাবে দেখবো? দেখো আমরা একটু আগে পেয়েছি আমাদের রোধের সঙ্গে কার কার সম্পর্ক আছে, আমাদের রোধের সঙ্গে কার কার সম্পর্ক আছে, আর ভ্যারিজেস এল পেয়েছি। হ্যাঁ, আমরা সবকটা জিনিসের সঙ্গে পেয়েছিলাম, কিন্তু আমরা দুটো নেব। আর এর সঙ্গে এল এর সম্পর্ক পেয়েছিলাম, কারণ দেখো এখানে দৈর্ঘ্য ক্ষেত্রফল, আমরা একক ঘনক যখন বলছি তখন বাহুর দৈর্ঘ্য আর তলের ক্ষেত্রফল নিয়ে বলছি, তাহলে এই দৈর্ঘ্য আর ক্ষেত্রফলের সঙ্গে আমাদের সম্পর্কটা দিয়ে আমরা রোধাঙ্কটা বার করবো। আর কি পেয়েছিলাম ক্ষেত্রফলের সঙ্গে, ক্ষেত্রফল না প্রস্থচ্ছেদের সঙ্গে কি পেয়েছিলাম? 1/a, 1/a। তাহলে এই দুটোকে আমরা যদি কম্বাইন করি তাহলে কি পাই? আর ভ্যারিজেস L/a। আমরা জানি যে এই ভ্যারিজেস চিহ্নটা তুলে সমান সমান আনতে গেলে আমাদের একটা কনস্ট্যান্ট লাগে। তো কনস্ট্যান্টটা কি করে আনবো? ইকুয়ালস টু, কনস্ট্যান্টটা আমরা দেবো ইকুয়ালস টু, আমরা কনস্ট্যান্ট দেবো রো, কনস্ট্যান্টটাকে আমরা রো ইউজ করবো, L/a। এই যে কনস্ট্যান্টটা আমরা ইউজ করলাম এটাকে আমরা রোধাঙ্ক বলি, এটাকে আমরা রোধাঙ্ক বলি। এখান থেকে আমাদের রো এর মান কত আসছে? রো ইকুয়ালস টু আসছে আমাদের আর এ বাই এল, আর এ বাই এল। তো এবার আমরা যদি রোধাঙ্কের একক বার করতে চাই তাহলে এখান থেকে এই রাশিটা থেকে সহজে বার করতে পারবো। তাহলে আমাদের রোধাঙ্ককে আমরা রো দিয়ে প্রকাশ করি, তাহলে রো ইকুয়ালস টু আর এর মান কত? আর এর একক কি? আর এর একক হচ্ছে ওহম। আর এর একক আমরা যদি সেন্টিমিটারে নেই বা আমরা মানে সিজিএসে নেই তাহলে সেন্টিমিটার লিখবো, সেন্টিমিটার লিখবো না, সেন্টিমিটার স্কয়ার লিখবো। এই তো ক্ষেত্রফলকে ডিনোট করছে, প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফল, আর এল মানে দৈর্ঘ্য, তাহলে এটা হবে সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের একক কি হলো? ওহম সেন্টিমিটার, ওহম সেন্টিমিটার। আর এসআই পদ্ধতিতে লিখলে এটাকে ওহম মিটার লেখা হয়, ঠিক আছে? ওহম মিটার লেখা হয়, বুঝা গেল? কারণ রোধের একক এসআই ও সিজিএস পদ্ধতি সবসময়তেই আমরা ওহমই ব্যবহার করতে বেশি অভ্যস্ত, ঠিক আছে? ওহমই ব্যবহার করা হয়। তো রোধাঙ্ক কাকে বলে আশা করি বোঝা গেল, এবং রোধাঙ্কের রাশিটা করতে গেল সেটা আমরা আশা করি ক্লিয়ার। এবার রোধাঙ্ক সম্পর্কিত যে সমস্যাগুলো আমাদের আসে তার মধ্যে অন্যতম মানে খুব পপুলার একটা সমস্যা, সেটা হচ্ছে যে কোনো একটা ধাতু রোধাঙ্ক দিয়ে বলে যে এক্সপ্লেন ইট, মানে এটাকে ব্যাখ্যা করো, যে কি বোঝাতে চাইছে সেটা ব্যাখ্যা করো। তো সেটা কিভাবে বলা যায়? যেমন একটা ধরো উদাহরণ, যে কোনো একটা ধাতু ধরো আমাদের পিতল, পিতল ধরো বলা হচ্ছে পিতলের রোধাঙ্ক 6.9 ইন্টু 10⁻⁻6 ওহম সেন্টিমিটার বলতে কি বোঝো? ওহম সেন্টিমিটার বলতে কি বোঝো? এটা কি করে বলা যাবে? এটাকে বলতে গেলে বলতে হবে যে 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ এবং 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট যদি কোনো একক ঘনক কল্পনা করা যায়, বা কোনো ঘনক কল্পনা করা যায়, সেটি কি পিতল নির্মিত কোনো ঘনক কল্পনা করা যায়, তাহলে সেই ঘনকের যে কোনো দুটি বিপরীত তলের মধ্যবর্তী অঞ্চলে রোধের মান হবে 6.9 ইন্টু 10⁻⁻6 ওহম। কি বললাম? 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার প্রস্থ এবং 1 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট যদি একটা ঘনক কল্পনা করা যায়, কিসের ঘনক? পিতল নির্মিত কোনো একটি ঘনক কল্পনা করা যায়, তাহলে সেই ঘনকের যে কোনো দুটি বিপরীত তলের মধ্যবর্তী অঞ্চলে আমাদের রোধের মান কত হবে? 6.9 ইন্টু 10⁻⁶ ওহম। বোঝা গেল? এটা এই কোশ্চেনগুলো আমাদের বেশি আসে, তামা দিয়ে আসে, রূপো দিয়ে আসে, পিতল দিয়ে আসে, অ্যালুমিনিয়াম দিয়ে আসে, লোহা দিয়ে আসে, বিভিন্ন রকম দিয়ে আসে। এবং আমাদের
যে রোধাঙ্ক রিলেটেড কিছু অঙ্ক আছে, ঠিক আছে, যে আমি সূত্রটা লিখলাম না, যে রো ইকুয়ালস টু আর এ বাই এল, এই সূত্রটা ইউজ করে আমাদের অনেক অঙ্ক করতে হয়। তো সেক্ষেত্রে আমাদের আমাদের যে কি বলবো রোধাঙ্কের মানগুলো জেনে রাখা দরকার। যে যে পরিবাহীগুলোর নাম আমি বললাম, যেমন পিতল, রূপো, তামা, লোহা, এগুলো বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়েছে। তো এবার আমরা পরের টপিকে চলে যাব। আমাদের পরবর্তী টপিক কি? পরবর্তী টপিকটা দেখে নেওয়া যাক। তার আগে বোর্ডটা ক্লিন হোক। তো এবার আমাদের পরবর্তী টপিক যেটা দেখবো সেটা হচ্ছে পরিবাহিতা। পরিবাহিতা পরিবাহিতা কি জিনিস? পরিবাহিতা হচ্ছে এমন একটা রাশি যার বৈশিষ্ট্যটা ঠিক রোধের উল্টো। মানে রোধ যা কাজ করে, রোধ কি করে? পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহকে বাধা সৃষ্টি করে। আর পরিবাহিতা হচ্ছে তড়িৎ পরিবাহীর এমন একটা ধর্ম যেটা পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহকে চলতে সাহায্য করে। রোধ কি করেছিল? বাধা দিয়েছিল, এটা চলতে সাহায্য করেছিল। এরকম ব্যাপার একটা। পরিবাহিতাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। তড়িতের পরিবাহিতাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি। ওয়াই ইকুয়ালস টু, আমরা এটাকে লিখি 1/r, অর্থাৎ পরিবাহী রোধের অনন্যককে আমরা তড়িৎ পরিবাহিতা বলি। অর্থাৎ কোনো পরিবাহের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ মাত্রাকে যে রাশিটা বা যে ধর্মটা বলা যেতে পারে, তড়িৎ পরিবাহীর যে ধর্মটা চলতে সাহায্য করে সেটাকে আমরা তড়িৎ পরিবাহিতা বলি। এখান থেকে খুব ক্লিয়ার আমাদের কাছে যে আর এর মান, যে কোনো পরিবাহীর আর এর মান যত কম হবে আমাদের ওয়াই এর মান তত বাড়তে থাকবে। আর এর মান কম হলে ওয়াই এর মান বাড়তে থাকবে, কারণ আমরা জানি ভগ্নাংশে হরের মানটা যদি কমে যায় তাহলে ভগ্নাংশটা ইটসেলফ অনেক বড় হয়ে যায়। তো ফলে আমাদের আর এর মান যত কমতে থাকবে ওয়াই এর মান তত বাড়তে থাকবে। অর্থাৎ পরিবাহী রোধ যত কম হবে পরিবাহিতা তত বাড়তে থাকবে। পরিবাহিতার বলে যে রাশিটা, তার একক কি? তার একক দেখো, যেহেতু এখানে আমরা রোধের অনন্যক ইউজ করছি, তো এখানে আমরা রোধের একক কি জানি? রোধের এককটা যদি আমি বসিয়ে দিই তাহলে রোধের এককটা হয় ওহম। এবার এই ওহম 1/ওহম আছে, তার মানে কি লেখাটা ওহমটা নিচে আছে, হরে আছে, তার মানে কি উল্টে যাবে। তো যারা এটা তৈরি করলেন তো সেটা এমন ভাবে উল্টালেন, পুরো লেখাটাই উল্টে দিলেন। কিভাবে উল্টে দিলেন? এটাকে বানিয়ে দিলেন মো, ওহমকে বানিয়ে দিলেন মো, MHO, এটাকে এরকম লেখায় মো। চিহ্নটা কিরকম করে দিলেন? ওহমের চিহ্ন তো আমাদের এরকম একটা হতো, এটা চিহ্ন করে দিলেন এরকম একটা কিছু। এটা চিহ্নটা করে দিলেন কেমন? এটা চিহ্নটা করে দিলেন এরকম গিয়ে এইরকম, জাস্ট উল্টো, এত বড় নয়, জাস্ট ওহমের যেটা সাইন ছিল তার উল্টো করে দিলেন। বোঝা গেল? এই যে আমরা মো এককটার কথা বললাম, এই মো এককটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সিমেন্স। এটাকে ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করা হয়। এককের মানে চিহ্নটা হচ্ছে ক্যাপিটাল এস। বোঝা গেল? আচ্ছা, এটা গেল আমাদের পরিবাহিতা। এবার আরেকটা একক আসবে, সেটা হচ্ছে আরেকটা রাশি আসবে, সেটা হচ্ছে পরিবাহিতাঙ্ক। পরিবাহিতাঙ্কটা কি? দেখো, একটু আগে আমরা রোধাঙ্ক বলে একটা রাশিটা পেয়েছিলাম, সেটাকে আমরা কি দিয়ে লিখেছিলাম? সেটাকে আমরা রো দিয়ে লিখেছিলাম। রোধাঙ্ক বলে যে রাশিটা পেয়েছিলাম সেটাকে আমরা রো দিয়ে লিখেছিলাম। এবার আমাদের পরিবাহিতাঙ্কটাকে আমরা সিগমা দিয়ে লিখবো। সিগমা ইকুয়ালস টু কিছুই না, এই জাস্ট আমাদের রোধাঙ্কের অনন্যক, মানে 1/রো। বুঝা গেল? 1/রো করে দিলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে আমাদের পরিবাহিতাঙ্ক। ঠিক আছে? এই পরিবাহিতাঙ্কের একক কি হয়? পরিবাহিতাঙ্কের একক হয় মো পার সেন্টিমিটার। আমি সিএস পদ্ধতি লিখলাম মো পার সেন্টিমিটার অথবা মো পার মিটার। ঠিক আছে? সেই পদ্ধতিতে তো আমরা দুটো রাশি পেলাম, একটা হচ্ছে পরিবাহিতা মানে কি? রোধের অনন্যক। আর পরিবাহিতাঙ্ক মানে রোধাঙ্কের অনন্যক। পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক, পরিবাহিতাঙ্ক হচ্ছে রোধাঙ্কের অনন্যক। এই দুটোরই একক আমরা পেলাম। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পরিবাহী রোধ যত কম হবে আমাদের পরিবাহিতা তত বাড়বে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি পরিবাহী রোধাঙ্ক যত কম হবে পরিবাহিতাঙ্ক তত বৃদ্ধি পাবে। এগুলো জাস্ট দুটো রাশি আমরা পেলাম, ইন্ট্রোডিউস করলাম। তো এরপরে আজকে যে লাস্ট টপিকটা আজকে আমরা ডিসকাস করবো সেটা আমি বলবো না, সেটা আমরা আগে বোর্ডটা মুছবো তারপর বলবো, নাহলে তোমরা স্কিপ করে দেবে, এমনিও স্কিপ করবে।
আমাদের পরবর্তী টপিক হচ্ছে রোধের উষ্ণতা, পরবর্তী এবং শেষ টপিক রোধের উষ্ণতা গুণাঙ্ক। রোধের এটাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি, সরি আলফাটা এরকম হবে, আলফা দিয়ে প্রকাশ করি। কি জিনিস এটা রোধের উষ্ণতা গুণাঙ্ক? ধরো কোনো একটা পরিবাহী আছে আমাদের কাছে, এই পরিবাহীটাকে আমরা 0°C উষ্ণতায় রেখে দিয়েছি, 0°C উষ্ণতায় রেখে দিয়েছি। এবার কি করছি, এবার এর উষ্ণতাটা পরিবর্তন করা শুরু করছি +1°1° করে, মানে 1°C করে উষ্ণতা বৃদ্ধি করতে শুরু করছি। এবার এই 1°C করে উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করা শুরু করি, তাহলে প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধিতে এই পরিবাহী রোধের মান যে পরিমাণে পরিবর্তন হবে, মানে প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি করছি, রোধের মান যতটা পরিবর্তন হবে সেই মানকেই এই পরিবাহী উষ্ণতা গুণাঙ্ক বলা হবে। কি বললাম, কোনো পরিবাহীকে যদি আমরা 0°C উষ্ণতায় রেখে দেওয়ার পরে সেই পরিবাহীর উষ্ণতা যদি আমরা প্রতি 1°C উষ্ণতা করে বৃদ্ধি করতে থাকি, কি বললাম, কোনো পরিবাহীকে 0°C উষ্ণতায় রাখা আছে, এবং সেই পরিবাহীটার উষ্ণতা আমরা 1° করে বৃদ্ধি করা শুরু করলাম। এই প্রতি 1° বৃদ্ধি করলে ওই পরিবাহীর রোধের মানের যা পরিবর্তন হবে, রোধের মান যে হারে পরিবর্তিত হবে, মানে রোধের মানের যে পরিবর্তন হবে প্রতি 1° উষ্ণতা বৃদ্ধি করলে যেরকম মান পরিবর্তন হবে, সেইটাকে আমরা বলবো রোধের উষ্ণতা গুণাঙ্ক। তো দেখো আমরা একটু আগে বলেছিলাম যে পরিবাহী রোধ আমাদের পরিবাহীর কিসের উপর নির্ভর করে, উষ্ণতার উপর নির্ভর করে। সেই নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্ককে তৈরি করা হয়েছে। কি বলছে, 0°C উষ্ণতায় কোনো পরিবাহীকে রাখা আছে, এবার সেটার উষ্ণতা আমি 1° করে বৃদ্ধি করা শুরু করলাম। এই প্রতি 1°C উষ্ণতা বৃদ্ধি করলে পরিবাহী রোধের মান যা পরিবর্তন হবে সেটাকে আমরা বলছি পরিবাহী রোধের উষ্ণতা গুণাঙ্ক। ধরো 0°C উষ্ণতায় কোনো পরিবাহী রোধ আছে R0। ধরো আমি উষ্ণতা, আচ্ছা 0°C উষ্ণতা, এবার ধরো আমি উষ্ণতা পরিবর্তন করে করতে 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 T°C উষ্ণতায় পৌঁছে গেছি। তাহলে T°C উষ্ণতায় এই রোধের, মানে এই পরিবাহী রোধের মান আমি লিখছি RT। তাহলে আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্কের সংজ্ঞা অনুযায়ী আলফা ইকুয়ালস টু RT মাইনাস R0 বাই R0 ইন্টু T। অর্থাৎ আলফার এটার মানে কি হচ্ছে, আমাদের এটা দেখতে পেলাম কি রোধের পরিবর্তন, RT মাইনাস R0 মানে হচ্ছে রোধের পরিবর্তন বাই কি 0°C উষ্ণতায় রোধ, 0°C উষ্ণতায় রোধ ইন্টু টিটা হচ্ছে এখানে যে টিটা কি হচ্ছে, তার 0° থেকে টিতে এসেছি, মানে কি উষ্ণতা পরিবর্তনটাকে আমাকে বোঝাচ্ছে। এটা হচ্ছে উষ্ণতা পরিবর্তনকে বোঝাচ্ছে, বুঝে গেল? এবার যদি তাহলে আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্কের একক বার করতে দেয়, আলফার একক যদি বার করতে দেয়, আলফার একক কি করে বার করবো, আলফার একক এখান থেকে খুব সহজে বার করতে হয়। রোধের পরিবর্তন মানে আলটিমেটলি সেটা রোধই দেবে, মানে কোনো রাশির RT মাইনাস R0 করলে দুটো রোধের মানের বিয়োগ করলে কি হবে, যেটা আসবে সেটা আদতে রোধই থাকবে, তাহলে তার একক কি হবে, তার একক ওহমই হবে। 0°C রোধ মানে R0, এর একক ওহম। আর উষ্ণতা পরিবর্তন এর একক কি, আমরা °C নেব, °C। তাহলে আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি কি আসছে এখান থেকে কাটাকুটি করে 1/°C, 1 ঠিক করে 1/°C। তার মানে কি হচ্ছে এর এককটা কত হচ্ছে °C ইনভার্স, °C ইনভার্স। অতএব আমরা আলফার একক কি পেলাম, °C ইনভার্স, বোঝা গেল? তাহলে আমাদের রোধের উষ্ণতা গুণাঙ্কের একক হচ্ছে পার °C, এটাকে পার °C বলা হয়। এবার এই উষ্ণতা গুণাঙ্ক রাশিটি সম্পর্কে কয়েকটা জিনিস একটু বলে নিই। কিরকম, যেমন ধরো আমাদের কোনো ধাতুর ক্ষেত্রে এই উষ্ণতা গুণাঙ্ক অর্থাৎ আলফার মান অলওয়েজ পজিটিভ হবে, আলফার মান অলওয়েজ পজিটিভ। কেন, কারণ ধাতুর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিতে তাদের ধাতুর রোধ বাড়তে থাকে, উষ্ণতা বাড়তে থাকলে ধাতুর রোধ বাড়তে থাকে, পরে পরিবাহী রোধ বাড়তে থাকা মানে কি আমাদের ধাতুর ক্ষেত্রে আলফার মান পজিটিভ হবে। কিন্তু যদি এটা আমাদের অধাতু অথবা কোনো অর্ধ পরিবাহী হতো, অধাতু বা কোনো অর্ধ পরিবাহী যদি হতো, তাহলে তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে আমাদের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রোধ কমে যায়, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রোধ কমে যায়, ফলে সেক্ষেত্রে আমরা আলফার মান নেগেটিভ পেতাম, সেক্ষেত্রে আমরা আলফার মান নেগেটিভ পেতাম। ধাতু নির্মিত পরিবাহীর ক্ষেত্রে ধাতুর মান কেন, ধাতু নির্মিত পরিবাহীর ক্ষেত্রে পজিটিভ হয় কেন, কারণ ধাতু নির্মিত পরিবাহীর
উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে রোদের মান বাড়তে থাকে, ফলে এটার মান পজিটিভ হয়। আর অধাতু বা অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এটা নেগেটিভ হয়। বোঝা গেল? এটা গেল রোদের উষ্ণতা গুণাঙ্ক। তো এখানে এই যে রাশিটা আমরা পেলাম, এই রাশিটা হচ্ছে আমাদের রোদের উষ্ণতা গুণাঙ্কের আমাদের রাশিটা। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও অবশ্যই, যাতে আমরা আপলোড করা প্রত্যেকটা ভিডিও লিঙ্ক তোমার কাছে পৌঁছে যায়। এবং যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানিও। আর নিচে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে, তোমরা সেখানে জয়েন হতে পারো বা আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো কোনো রকম ডাউটের ক্ষেত্রে অবশ্যই। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণের জন্য দেখতে থাকো দ্য ফিউশন স্টাডি ইউটিউব চ্যানেল। টাটা।